স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজধানী সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা, সোনার বাংলা গড়ে তোলার শপথ। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগে সামিল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির, জন আস্থা অর্জনের তাগিদ প্রধান বিচারপতির। কাল থেকে বুস্টার ডোজ শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ৮০% কার্যকর, ব্রিটিশ গবেষণার তথ্য। শিগগির খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শ্রম অভিবাসনকে ইকোনমিক ডিপ্লোমেসির আওতায় আনার উদ্যোগ। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের স্বপ্ন, দেশেই তৈরি হচ্ছে যন্ত্রাংশ, বাড়ছে বিনিয়োগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বর্জ্য পানি থেকে উৎপাদন হবে জ্বালানি, চট্টগ্রামের BCSR এ চলছে গবেষণা। সকল অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার শপথ নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় শোভাযাত্রা থেকে দেশকে এগিয়ে নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা। বিজয়ের 50 বছর পরে আনন্দ উচ্ছ্বাসে মিছিল আর স্লোগানে হাজারো প্রাণের মেলা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা সাজে গায়ে ও মাথায় জাতীয় পতাকা জড়িয়ে মিছিলে অংশ নেন। বাদক দল, ঘোড়ার গাড়ি, পিকআপ ভ্যানে নানা সাজ ধারণ করে শোভাযাত্রায় যোগ দেন সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা। সোহরাওয়ার্দী উদ্যানের পাদদেশে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। এ সময় সব অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার শপথ নেন তারা। সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে যেমনি তিনি পদ্মাবী সহ এই দেশের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা কায়েম করতে হবে। পরে ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়ির উদ্দেশ্যে বের হয় শোভাযাত্রা। মিছিলে মিছিলে ছেয়ে যায় প্রধান প্রধান সড়ক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের নেতারা। লাখো জনতার ভিড়ে আজকে সারা ঢাকা শহর প্রকম্পিত হয়েছে। আজকের বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই বিজয় দিবসে আমরা জাতির পিতাকে শ্রদ্ধা জানাই। বিদেশি অপশক্তির বিরুদ্ধে আমাদের আজকের এই লড়াই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে এক হয়ে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গর্ব। মিছিলের স্লোগানে ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়িতে গিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রা। সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ছিন্ন করে এগিয়ে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশ হবে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্র হবে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে। স্বতঃস্ফূর্ত এই ঢাকাবাসী এই মিছিলে যোগদান করেছেন। সব ধরনের অপশক্তির চূড়ান্ত পরাজয় ঘটানোরও শপথ নেন নেতারা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংসদে রাজাকারের সন্তানদের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রের জন্য অমর্যাদাকর বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকা মোজাম্মেল হক। বরগুনার বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক দেশে রাজাকারের সন্তানরা যখন নির্বাচিত হয় তখন তাদের প্রতিহত করার সুযোগ থাকে না সরকারের। তাই সাধারণ মানুষকে রাজাকারের সন্তানদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। শুভেচ্ছা দিবেন
এই আইনটা সংসদে জমা দেওয়া আছে, আশা করি যে এবার উত্থাপিত হবে এবং মাননীয় সংসদ সদস্যরা এটা আইনটা পাশ করলে আমরা তালিকা করব, অর্থাৎ তালিকার জন্য নতুন আইন তৈরি হচ্ছে। দেশে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে জনগণের আস্থা অর্জনে আইনের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম শুরু হয়েছিল উচ্চ আদালতের কার্যক্রম। দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্ট দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মামলা জট কমাতে বিচারকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদেরকে আরো বেশি কাজ করতে হবে। সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অফ রেকর্ড, সেহেতু এর নথিকে ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের যে দৃষ্টান্ত রেখেছে সে গতি ধরে রাখতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে সবাইকে। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রার বিচার বিভাগকে সামিল হতে হবে। মুজিব শতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের অঙ্গীকার। বক্তব্যে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সুবিচার নিশ্চিতের আহ্বান জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় বিচারকদের নিজ মেধা আর প্রজ্ঞা দিয়ে বিচার পরিচালনার আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারকদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন বিচার ব্যবস্থার অন্তর্নিহিত শক্তি উৎস হলো জনগণের আস্থা। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা পূরণে বিচার বিভাগ আরও এগিয়ে যাবে প্রত্যাশা জানান আইনমন্ত্রী আনিসুল হক। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। রোববার রাজধানী মহাখালী বিসিপিএস প্রতিষ্ঠান থেকে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শুরুর দিকে অগ্রাধিকার ভিত্তিতে এই ডোজ পাবেন বয়স্ক এবং ফ্রন্ট লাইনাররা। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকাগ্রহীতার সংখ্যা বাড়বে। এ সময় জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেক উপস্থিত ছিলেন। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং যারা 60 ঊর্ধ্ব ব্যক্তি, আমাদের মুরব্বিয়ান যারা আছেন, ভাই বোনেরা, মা বোনরা যারা আছেন, তাদেরকেও আমরা এই কাজটি শুরু করব। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এবং এটা চলমান থাকবে। 1 কোটিরও বেশি প্রবাসী বাঙালির প্রচেষ্টায় দেশে আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানালেন, শিগগিরই উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, আর শ্রম অভিবাসনকে ইকোনমিক ডিপ্লোমেসির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সীমান্তের গণ্ডি ভেঙেছে অভিবাসন। বাংলাদেশের কর্মযোদ্ধারা এখন ছড়িয়ে আছে বিশ্বের ১৭০টি দেশে। এরাই শ্রমের মাধ্যমে ভাষা সংস্কৃতিকে ছড়িয়ে দিয়ে বৈদেশিক মুদ্রা পাঠায়। সমৃদ্ধ হয় রিজার্ভ, একটু একটু করে এগোয় বাংলাদেশ। একটিবারও কি ভেবেছি বিদেশের মাটিতে এই মানুষগুলোর কর্মস্থল ও আবাস কতটা নিরাপদ? সেখানে জটিলতার মুখোমুখি হলে কে পাশে দাঁড়ায়? শুধু বাইরে কেন, দেশের ভেতরেই ভিসা জটিলতা, বিমানবন্দরে হয়রানি তো কম নয়। সেসব বিষয়ই আলোচিত হলো অভিবাসন দিবসের আলোচনায়। পরামর্শ এলো প্রবাসীদের অধিকার রক্ষায় নজর বাড়ানোর। এই কর্মীরা অনেক কষ্ট করে কিন্তু আয় করে। আমরা 24 বিলিয়ন দেখছি, কিন্তু প্রতিটা যে কর্মী তার তো 24 বিলিয়ন, তার যতটুকু আয় করে সেটা দেশে পাঠায় তার পরিবার চালাবার, as well as the need to promote ethical practices to ensure safe and transparent recruitment processes, and draws on the SDGs, which call on countries to facilitate orderly, safe, regular and responsible migration. এই রেমিটেন্সের কারণে
আজকে শুধু টাকশাল ভরে ওঠে না, প্রতিটি গ্রাম বাংলায় নতুন নতুন দালান গড়ে উঠছে। প্রবাসীদের টেকসই উন্নয়নে সরকার আন্তরিক বলেই করোনার মধ্যেও 8 লাখ কর্মী নিবন্ধন করতে পেরেছে। এর মধ্যে দেশ ছেড়েছে 5 লাখ। মালয়েশিয়া বলে নতুন না, এটা পুরান মার্কেট, বাট এটাকেও আমরা খোলার কিন্তু একটা উদ্যোগ নিয়েছি। আমি ইনশাল্লাহ আজকে রাত্রে যাব মালয়েশিয়াতে, সেখানে গিয়ে কালকে একটা দস্তখত হবে MOU, আশা করা যায়। প্রবাসী শ্রমিকদের মাধ্যমে বর্তমানে 24 থেকে 25 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়। ব্যবস্থাপনার উন্নয়ন হলে একে 100 বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। নতুন নতুন দেশে যেমন রোমানিয়া, সার্বিয়া এবং আফ্রিকার অনেক দেশে কর্মসংস্থানের সুযোগ দেখা দিয়েছে। আমরা আফ্রিকার বিভিন্ন দেশে কন্ট্রাক্ট ফার্মিং করার জন্যে যথেষ্ট উদ্যোগ নিয়েছি। যেহেতু ওখানে স্থিতিশীলতা এসেছে, সেই জন্য লিবিয়ার মার্কেটও বাজার খোলার জন্য যত উদ্যোগ নিয়েছি। তিনি জানান, ই পাসপোর্ট চালু হয়েছে, ই ভিসাও চালুর চেষ্টা আছে। দেশের বাইরে জাতীয় পরিচয়পত্র বা NID দেওয়ার সুযোগ সৃষ্টির কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা ই ভিসা আমরা চালু করব, তাতে আপনার সেবার মান অনেক অনেক বৃদ্ধি পাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। অটোমোবাইল শিল্পে বিপুল বিদেশি বিনিয়োগের হাতছানি। বিনিয়োগ বাড়াচ্ছে দেশীয় গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো। অনেক যন্ত্রাংশই এখন দেশে তৈরি হচ্ছে। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনে আজ শেষ পর্ব। মানুষের আয় বাড়ছে, যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন, বাড়ছে গাড়ির চাহিদা। 2005 সালে দেশে নিবন্ধিত প্রাইভেট কারের সংখ্যা ছিল 3,03,000, যা এখন 45 লাখ। বাংলাদেশ জাপানি পুরনো গাড়ির একচেটিয়া বাজার, তবে নতুন গাড়ির চাহিদা বাড়ছে। বর্তমানে প্রায় 20% নতুন গাড়ি বিক্রি হচ্ছে, যার মধ্যে দেশে সংযোজিত গাড়িও রয়েছে। আর এটাই স্বপ্ন দেখাচ্ছে দেশীয় উদ্যোক্তাদের। দেশীয় প্রতিষ্ঠান হোসেন গ্রুপ ইতিমধ্যে বাংলা কার ব্র্যান্ডের নতুন গাড়ি তৈরি করেছে। কয়েকটি দেশ থেকে যন্ত্রাংশ এনে বানানো হয় এই গাড়ি। আমরা NBR এর সাথে কথা বলছি, কাস্টম ভ্যাটের সাথে কথা বলছি, এটাকে কিভাবে এক্সপোর্ট করা যায়। মিনিমাম 5,000 প্রডিউস করতে হবে এই কোম্পানিটাকে ফিজিবল করার জন্য। মালয়েশিয়ান প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করছে আরেক দেশীয় প্রতিষ্ঠান PHP অটোমোবাইলস। কিছু যন্ত্রাংশ প্রতিষ্ঠানটি তৈরি করছে। Hi Proton, close sunroof shed. একটা দেশে কিন্তু যখন আপনার মাল্টিপল ব্র্যান্ড হয়, তখনই কিন্তু ওই দেশে আপনার ফ্লারিশটা বেশি হয়। আমাদের আরও বাংলাদেশে ইন্ডাস্ট্রি হওয়া উচিত। সবগুলো ব্র্যাকেট নিজেরা তৈরি করতে পারি, আমরা ফুয়েল ট্যাঙ্ক কভার তৈরি করতে পারি, আমরা রিএনফোর্সমেন্ট পাইপ তৈরি করতে পারি, আমরা ফ্রন্ট গ্রিল তৈরি করতে পারি। স্থানীয় প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজিস হুন্দাই গাড়ির উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনে জমি নিয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। অটোমোবাইল খাতের আরেক প্রতিষ্ঠান ইফাত অটোস গড়ে তুলেছে সংযোজনের বড় কারখানা। বাস ও পণ্যবাহী গাড়ির অনেক যন্ত্রাংশই তৈরি করছে প্রতিষ্ঠানটি। আমাদের আলটিমেট ইচ্ছা হচ্ছে ইনশাল্লাহ 50% বন্ধ চলে যাব লোকালি। ভেন্ডার ক্রিয়েট করে করে আমরা লোকালি প্রডিউস করব। আপাতত আমরা প্রায় 22% লোকাল চলে গেছি। ভারতীয় কোম্পানি টাটার সঙ্গে যৌথভাবে অটোমোবাইল কারখানা করছে নিটল নিলয় গ্রুপ। এছাড়া রানার, এসিআই, র্যাঙ্কস, ওয়ালটন, এনার্জি প্যাক, আফতাব অটো, উত্তরা মোটরস সহ আরও কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছে সংযোজন কারখানা। ভবিষ্যতে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরির স্বপ্ন দেখছে দেশীয় উদ্যোক্তারা। কোয়ালিটি ব্র্যান্ড সেলিব্রেট করি, আমাদের কোয়ালিটি গেট আছে, আমাদের অ্যাসেম্বলিং লাইনে 4টা কোয়ালিটি গেট থাকে। যে কয়েকটি খাতের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, অটোমোবাইল খাত এর মধ্যে অন্যতম। এ খাতের উদ্যোক্তারা ইতিমধ্যে যন্ত্রাংশ আমদানি করে এখানে সংযোজনের মাধ্যমে গাড়ি উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি স্বপ্ন দেখছে এদেশেই যন্ত্রাংশ উৎপাদন করে গাড়ি উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার। এর মাধ্যমে একদিকে যেমন বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ অর্জন সম্ভব হবে। তবে এর জন্য প্রয়োজন নীতিগত সহায়তা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
2025 সালের মধ্যে সারা দেশে নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন জানালেন শিক্ষামন্ত্রী। ষষ্ঠ ধাপে 219 ইউনিয়নের নির্বাচন 31 জানুয়ারি, ভোট হবে ইভিএমে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের টেরোরিজম রিপোর্টে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম কমেছে এমন প্রতিবেদনকে যথাযথ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রিপোর্টটি প্রকৃত বাংলাদেশের চিত্র বহন করে বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকা যে রিপোর্টটা দিয়েছে এটা তো সত্যি কথা, এটাই বাস্তব রিপোর্ট। যে আমি যখন আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের সাথে আলাপ করি তখন ওনাকে বলেছি যে আমাদের দেশের যে র্যাব ইনস্টিটিউশনটা এটা অত্যন্ত দক্ষ ইনস্টিটিউশন এবং এর কারণেই আমাদের দেশে সন্ত্রাসী কমেছে, ড্রাগ ট্রাফিকিং আমরা মোটামুটি একটা কন্ট্রোলে আছে, হিউম্যান ট্রাফিকিং ওরা অনেকটুকু কমিয়েছে। 2025 সালের মধ্যে সারা দেশে নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কমপক্ষে 50 বার রক্ত দিয়েছেন এমন 50 জনকে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করারও আহ্বান জানান। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে বছরে রক্তের চাহিদার নেই কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান, তবে রক্তের যোগান 8 লাখ ব্যাগেরও বেশি, যার মধ্যে 8 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 লাখ ব্যাগ সরবরাহ করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা রয়েছে 4,30,000। এ সংগঠনের 50 বার বা তারও বেশি রক্তদান করেছেন এমন 50 জনকে সংবর্ধনা দিতেই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের এই আয়োজন। তরুণ সমাজকে আমি অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, যার যতটুকু সামর্থ্য আছে আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করি। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আমি কাজটি শতবার করতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, প্রয়োজনীয় রক্তের অভাবে এখনও অনেককে ভোগান্তি পোহাতে হয়। স্বেচ্ছায় রক্তদানের হার বাড়লেও রয়েছে অনেক কুসংস্কার। আমাদের যত রক্ত প্রয়োজন তার পুরোটা এখনো আমরা স্বেচ্ছা রক্তদানে পাচ্ছি না, অথচ আমাদের এই 17 কোটি মানুষের দেশে আমাদের রক্তের কোনো অভাব হবার কথা না, কর্নিয়াজনিত কারণে কোনো অন্ধত্ব থাকবার কথা না। এদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, 2025 সালের মধ্যে সারা দেশে নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথমে 6, 7, তারপরে 8, 9, তারপরে 10, সেভাবে 2025 সালের মধ্যে এই পুরো আমাদের নতুন শিক্ষাক্রমটি সেটি বাস্তবায়িত হবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ ধাপে 219 ইউনিয়ন পরিষদে ভোট 31 জানুয়ারি। সব ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হবে। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে 92তম কমিশন সভা হয়। পরে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিল 3রা জানুয়ারি, যাচাই বাছাই 6 জানুয়ারি, প্রত্যাহার 13 জানুয়ারি ও প্রতীক বরাদ্দ 14 জানুয়ারি। এছাড়া মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রে বীর মুক্তিযোদ্ধা যুক্ত হবে বলে কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুইশো 19টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে এই ষষ্ঠ ধাপে। সবগুলো ইউনিয়নে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 3 জানুয়ারি 2022। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 13 জানুয়ারি 2022 এবং ভোট গ্রহণ 31 জানুয়ারি 2022। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। নির্বাচন দিতে হলে অবশ্যই আগে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হলে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে, তাদের কাজ করার সুযোগ সৃষ্টি হলে, তাদের ভালো স্বাস্থ্য ব্যবস্থা দিতে হলে অবশ্যই আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের যেখানেই পাওয়া যাক না কেন তাদেরকে সম্মান দেখানো থেকে পিছপা না হওয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সন্ধ্যায় রাজধানী আর্মি গলফ ক্লাবের 7ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ
গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। এ সময় দেশের স্বার্থে সবাইকে কাজ করার কথাও বলেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া গলফ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরে মুক্তিযুদ্ধ বাঙালি জাতি অনন্য স্মারক। লাশে ধ্বংসস্তূপ থেকে এই মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুলের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি হুমায়ুন কবির রনি। আমরা একদম ডাইরেক্ট ছাত্রলীগের কর্মী ছিলাম। পাকিস্তান আর্মির ফায়ারিং এর আওয়াজ, একটা আওয়াজ পেয়েছি আমরা পুলিশ লাইন থেকে, আরেকটা আমাদের বাসার পেছনে। আমরা দৌড়ে গেলাম নিচে দিয়ে, আগ দিয়ে দেখি ওখানে পাকিস্তান আর্মিরা নির্বিচারে যেসব বাঙালি মুজাহিদ আনসার ট্রেনিং করতে আসছিল ওদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। কিছু গুলি আমাদের উপর দিয়ে চলে গেল। তখনই আমাদের চিন্তা আসলো আর বসে থাকা যাবে না, আমাদের যুদ্ধে যেতে হবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা সবসময় বঙ্গবন্ধুর সেই ভাষণ, বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে আমরা যুদ্ধে গিয়েছি। 8 তারিখ আমরা এসে যখন আমরা কুমিল্লা ঢুকলাম, সেই বিশাল জনস্রোত, মানুষ, প্রত্যেক কুমিল্লার যত মানুষ সব বেরিয়ে আসছে রাস্তায়, সবার এতে ফুলের মানে। আমাদের সাথে ইন্ডিয়ান একজন অফিসার ছিল, ক্যাপ্টেন শর্মা। মানে চিন্তা করা যায় না সে যে কি আনন্দ, কি উল্লাস, এই যে একটা স্বাধীনতা। তখন আমরা বুঝেছি স্বাধীনতাটা কি। কুমিল্লা যিনি আসছিলেন মিত্র বাহিনীর সাথে, আমাদের আর্মির অফিসার মেজর আইনুদ্দিন, আমি, রেজাউর রহমান বুলবুল সাহেব, শাহ আলম সাহেব, আমরা টাউন হল 4টায় ওনাদের নেতৃত্ব থেকে পতাকা উত্তোলন করি। সন্ধ্যার পর আমরা বেরোই। ফার্স্ট অ্যারেস্ট করি আব্দুল সামাদ, যিনি একজন কোলাবোরেটর ছিলেন। তারপর অ্যারেস্ট করি আজিজুর রহমান। এইভাবে বিভিন্ন, আমরা যদি অ্যারেস্ট না করতাম এরা মারা পড়তো। তারপর তো আমরা পেট্রোলিং ডিউটিতে ছিলাম আইনুদ্দিনের নেতৃত্বে। পাকিস্তান আর্মির কোথায় আর্টিলারি, কোথায় তাদের কত শক্তি, এগুলি সব আমরা লিপিবদ্ধ করলাম। এখানে অনেককে আমরা আর্মস, মাইন এগুলি দিয়ে গিয়েছিলাম, যারা পরে এগুলি কাজে লাগেছে। একটা দেশ আমরা স্বাধীন করতে পেরেছি, একটা দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এটা তো বিশাল অনুভবের ব্যাপার, এটা তো সবাই পারে না, এটা তো আমাদের সৌভাগ্য। নিচ্ছি আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নির্বাচনী সহিংসতা, চেয়ারম্যান প্রার্থীসহ নিহত 2। উত্তরাঞ্চলে বাড়ছে শীত, নানা রোগে আক্রান্ত বয়স্ক ও শিশুরা। আমন্ত্রণ আবারও রাত 11টায় 21 সংবাদে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র্যালি করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে র্যালিটি শুরু হয়ে নগর ভবন, শাহবাগ সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ রতন। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা লাল সবুজের রঙে র্যালিতে অংশ নেয়। পরে এক আলোচনায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ 2 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, নাটঘর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বর্তমান চেয়ারম্যানের ছেলে এরশাদুল হক এবার প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার রাতে কুড়িঘর গ্রাম বাজারে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় বাদল সরকার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত এরশাদকে প্রথমে জেলা সদর হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা আনার পথে এরশাদুল মারা যায়। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশে উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ, বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা। হিলিতে গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসেছে। কুয়াশা ও হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে শীতের মাত্রা বাড়ছে। বেশি বিপাকে পড়েছেন
খেটে খাওয়া সাধারণ মানুষ। এদিকে বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে গাইবান্ধায়। দেরিতে বেলা ওঠায় কাজে যেতে পারছেন না স্বল্প আয়ের মানুষরা। যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। বর্জ্য আর পানি থেকে উৎপাদন হবে জ্বালানি। এই উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশের একদল গবেষক। এই জ্বালানি দিয়ে চলবে গাড়ি, তৈরি হবে বিদ্যুৎ। চট্টগ্রামের BCSR গবেষণাগারে চলছে নবায়নযোগ্য এই জ্বালানি গবেষণার কাজ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্বের উন্নত অনেক দেশকে পেছনে ফেলে হাইড্রোজেন ফুয়েল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নতুন জ্বালানি 1 লিটার হাইড্রোফুয়েলে গাড়ি চলবে 131 কিলোমিটার। হাইড্রোজেন ফুয়েল উৎপাদনে চট্টগ্রামের BCSI এর গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয়েছে বিশেষ ল্যাব। 54 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কারিগরি সহায়তা দিচ্ছে জাপান সরকার। বায়োমাস ইউজ করছি হাইড্রোজেন ফুয়েল পাওয়ার জন্য। এটা রিসার্চ পর্যায়ে আছে, অ্যাবাউট টু ম্যাচিউর। যে ইন্ডাস্ট্রি যদি এটাকে বড় আকারে করার জন্য এগিয়ে আসে, আমরা তাদেরকে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দিতে পারবো। খুব তাড়াতাড়ি এটা যদি রিসার্চ আপ টু দ্য মার্ক আমাদের এফিসিয়েন্সি বাড়াতে পারি এবং আমরা যদি দেখি ইকোনমিক্যালি ভায়াবল হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বাণিজ্যিক উৎপাদনে যাব। প্রকল্পটি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী। অস্ট্রেলিয়া হাইড্রোজেন তৈরি করে জাপানের সাথে চুক্তি করছে যে হাইড্রোজেন নিয়ে যাবে। এটা এই শিল্প যখন গড়ে উঠবে, তখন তো আমরা চাইলে হাইড্রোজেন ইম্পোর্ট করতে পারি, বা চাইলে আমরা BCSI আর যদি আমাদের গবেষণা এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা কিছু হাইড্রোজেন দেশের মধ্যে করতে পারি। প্রকল্পটি বাস্তবায়িত হলে 2023 সালে হাইড্রোজেন ফুয়েল তৈরির প্রযুক্তি বাণিজ্যিক উৎপাদনের জন্য হস্তান্তরের আশা করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দুদিন বন্ধের পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এই দুদিন আমদানি রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। আজ সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম আবারও শুরু হয়েছে। আমাদের এবারে আয়োজন বিজয় চিহ্ন। একাত্তরে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা নারায়ণগঞ্জে অসংখ্য মানুষকে হত্যা করে। মুক্তিযোদ্ধারাও জীবন বাজি রেখে শত্রুমুক্ত করে মাতৃভূমি। তাদের স্মরণেই নারায়ণগঞ্জে নির্মিত হয়েছে বিজয় স্তম্ভ। তপু শাহিন মিয়ার ক্যামেরায় নারায়ণগঞ্জের বিজয় স্তম্ভ নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন।
আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজধানী সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা, সোনার বাংলা গড়ে তোলার শপথ। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে সামিল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির, জন আস্থা অর্জনের তাগিদ প্রধান বিচারপতির। কাল থেকে বুস্টার ডোজ শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 80% কার্যকর, ব্রিটিশ গবেষণার তথ্য। শিগগির খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শ্রম অভিবাসনকে ইকোনমিক ডিপ্লোমেসির আওতায় আনার উদ্যোগ। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের স্বপ্ন, দেশেই তৈরি হচ্ছে যন্ত্রাংশ, বাড়ছে বিনিয়োগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। আমাদের পরের খবর রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।